ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আছে, মিনি ওয়ার্ল্ড ওয়ার। এখানে একটা বিমান দেখা যাচ্ছে যেটা ইসরায়েলে আছে এবং সেটা নিউক্লিয়ার বোমা ক্যারি করে। আচ্ছা, ধরলাম এটা যে নিউক্লিয়ার বোমা। আমি সকালবেলা আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে আমেরিকা ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ এক্স্যাক্টলি টু ড্রপ অ্যাটম বম্ব লাইক হিরোশিমা এন্ড নাগাসাকি। তা আমি বললাম যে না, এটা হবে না। আর যদি আমেরিকা যদি করেও থাকে, এটা করার প্রস্তুতিও নেয়, তাহলে আপনার চায়না এবং রাশিয়া তাদের রাডার বলেন বা অন্যান্য যে তারা ইনফরমেশন গেদার করে ডিভাইস আছে, তার মাধ্যমে ইরানকে বলে দেবে। আমার যেটা ধারণা, আমি বোধহয় এই টক শোতে প্রথম বলেছিলাম যে আমার মনে হয় ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আছে। তো সেটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে জানলেন, কেমন করে এত বড় কথা বললেন। আই ওয়াজ আস্কড সো মেনি কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে যদি আমেরিকা এই ধরনের ইল ডিজাইন করে থাকে যে নিউক্লিয়ার ড্রপ করবে বা আণবিক বোমা ব্যবহার করবে, আমি যদিও বলি যে একবিংশ শতাব্দীতে বোধহয় এটার আর তেমন সুযোগ নাই, তথাপি ট্রাম্পের মতো একজন অবিমৃষ্যকারী লোককে তো আর বিশ্বাস করা যায় না। কিন্তু রাশিয়া এবং চায়না এটা আগে থেকে আগাম খবর পাবে। এবং নিউক্লিয়ার বোমা আমি ধরলাম একেবারে ইরানের হাতে নেই, কিন্তু নিউক্লিয়ার বোমা ইরানে পৌঁছতে কতক্ষণ লাগবে? খুব বেশি কি সময় লাগবে? তো সুতরাং এই হিসাব কিতাব করেই কিন্তু আপনার আমেরিকাকে যুদ্ধ করতে হবে ইরানের সঙ্গে। আর আরেকটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে ভাই মেজর শাহিন বলে গেছেন যে মিনি ওয়ার্ল্ড ওয়ার। আসলে মিনি না, এটা পুরাই ওয়ার্ল্ড ওয়ার চলছে। আসলে বিষয়টা হলো ফিজিক্যালি অ্যাপিয়ার করতেছে না দুটো পরাশক্তি, একটা হলো চায়না, একটা হলো রাশিয়া। কিন্তু চায়না রাশিয়া যা কিছু করার ইরানকে সবই করছে। এবং এইটা আপনার আমেরিকার নলেজে তো থাকার কথাই। এবং ডোনাল্ড ট্রাম্প কিছু র্যাকলেস কমেন্টও করেছেন আপনার চায়নার উপরে এবং রাশিয়ার উপরে। বিশেষ করে চায়নার তো কোনো উপায় নেই। ভাই যেটা বললেন, মেজর শাহিন যেটা বলে গেলেন, যে আপনার ভেনিজুয়েলা যখন আমেরিকা কন্ট্রোলে নিয়ে গেল, এটা তেলের জন্য নিয়েছে, তাই না? তো সেখান থেকে 62% তেল কিন্তু চায়না নেয়। এখন এটা তো ভেনিজুয়েলা হ্যাজ গান আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখন এই মুহূর্তে তো ভেনিজুয়েলা থেকে চায়না আর কোনো তেল পাচ্ছে না, পাবেও না। তো এখন বাকি রইল ইরান, সেটা হরমুজ দিয়ে আনতে হবে। আর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন তারা যুদ্ধরত, সেই অবস্থায় তারা তেল রপ্তানি করতে পারবে না, কারণ হরমুজ তো স্টপ, হরমুজ ইজ বিং কন্ট্রোলড বাই ইরান। তাইলে সবচেয়ে বড় কথা এখন মরিয়া হয়ে হইলেও চায়না হরমুজকে ঠিক রাখতে হবে। আর হরমুজকে যদি আপনার কোন ক্রমে যদি ইরানের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হরমুজ আমেরিকা এবং ইসরায়েলের কন্ট্রোলে আসে, তাহলে কিন্তু চায়নার সমস্ত শিল্পকর্ম যা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, চায়নার অর্থনীতি সাংঘাতিকভাবে মার খাবে। এবং এইটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের একটা ইল ডিজাইন আগে থেকেই, যে চায়নাকে কিভাবে কাবু করা যায়। এখন চায়নাকে কাবু করতে গিয়ে তার হরমুজের, এবং আমি যেটা শুনেছি, আমার কাছে একটা তথ্য ছিল যে এই যুদ্ধে আপনার আমেরিকা জড়ানোর প্রধান কারণ হলো হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলে চায়নাকে কাবু করা যাবে। তো চায়না এটা খুব ভালো করে জানে। সুতরাং এখন রাশিয়া এবং চায়নার সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ হলো হরমুজকে আমেরিকার নিয়ন্ত্রণ যাতে না যায় সেইভাবে প্রটেক্ট করা, হরমুজ প্রণালীকে নাকি চায়না প্রটেক্ট এবং করা। রাশিয়া কি নেপথ্যে সহযোগিতা করছে সার্বিকভাবে? আপনি বলেন যে আপনি এই যে মেজর সাহেব বলে গেলেন যেটা, যে আপনার মিসাইল গুলো ইরানের মিসাইল গুলো কিভাবে পিন পয়েন্টে প্রেসাইসলি অ্যাটাক করে, সে রাডার এবং আপনার যে হ্যাঁ, যে যে আপনার ইন্টেলিজেন্স ডিভাইস গুলো সব বলে দেয় তো। এবং সেটা সাথে সাথেই রাশিয়া এবং চায়না, বিশেষ করে চায়না অগ্রগামী এই ক্ষেত্রে, ইরানকে বলে দিচ্ছে যে এই যে অবস্থা, ইরান সেইভাবেই তখন প্রেসাইসলি অ্যাটাক করে। আপনি কি মনে করেন এই কথা তো সত্যি? যদি আপনার ইনফরমেশন ডিভাইসের, যদি ইন্টেলিজেন্স ডিভাইসের যদি সহযোগিতা যদি ইরান চায়না এবং রাশিয়ার কাছ থেকে না পেত, তাহলে আমেরিকা তো ইরানকে এতক্ষণে অনেক কাবু করে ফেলতো। তো সুতরাং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ারই চলছে, দুটো শক্তি শুধু ডিক্লেয়ার করে আসে নাই। এটা আমি শুধু একটা জিনিস তো জানতে ইচ্ছে করে, যে বেস গুলি তৈরি করেছিল আমেরিকা এই ছোট ছোট দেশগুলির মধ্যে, গালফ কান্ট্রিজ গুলির মধ্যে, এই বেস গুলি থেকে আসলে কার্যত কোনো ধরনের কি ইফেক্টিভ অ্যাকশন নিতে পারছে ইরানের বিরুদ্ধে?
আপনি দুটো কারণে আমি বেজের পরেরটা আসছে এইবার আরে আসলটা বলি আপনাকে, হুম, যেটা হলো যে আপনার এটার কোনো ওইখানে নজরুল ইসলাম ভাই একটা কথা বলে গেছেন। আসলে বিশ্বের অর্থনীতি কিন্তু মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে, যেটা তেল নির্ভর অর্থনীতিটা। তো সেটা হুম, যদি আমেরিকা পুরো কন্ট্রোলে নেয় তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। আর আপনি বলেন বেসগুলো কাজ আসে না, বেসগুলো দুটো কাজে। বেসগুলো হলো মধ্যপ্রাচ্যের বেসগুলো হলো পৃথিবীকে ভয় দেখানো, বিশেষ করে হুম, এশিয়াকে ভয় দেখানো এক। আর দুই নম্বর যে দেশে বেসগুলো রাখে এদেরকে ভয় দেখানো, যে আমাদের এগ্রিমেন্টে আমেরিকা ভয় দেখায় যে আমাদের এগ্রিমেন্টের বাইরে যাবা কেমন করে, আমাদের সৈন্য তো তোমাদের দেশে উপস্থিত, আমাদের মিলিটারি বেজ আছে সেখানে। আপনি বলেন বাহরাইন একটা দেশটা কত বড়, ছোট্ট একটা দেশ, অথচ এখানে আমেরিকান ফিফথ ফ্লিট যেটা সাঙ্ক করেছে, সিঙ্কিং হয়ে গেছে, যেটা হুম। আক্রমণে, ইরানের আক্রমণে। আপনি বুঝতে পারছেন তো? তো সুতরাং এটা কিন্তু এক ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মতোই। এখন যে জিনিসটা আমি বলি, যে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি তাকান, যদি নিউক্লিয়ার বোমাটা বাদ দেন, বাকি অস্ত্রগুলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত হয়েছে এর চেয়ে 100 গুণ বেশি সফিস্টিকেটেড আর্মস ব্যবহৃত হচ্ছে এই যুদ্ধে। শুধু বাকি আছে শুধু নিউক্লিয়ারটা, অ্যাটম বোমটা। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, এখন যদি ইরানের উপর যদি বেপরোয়া, যেটাকে আমরা বলি রেকলেস অ্যাটাক, ইরানকে বসিয়ে দেওয়ার জন্য এবং হরমুজ প্রণালী কন্ট্রোলে নেওয়ার জন্য আমেরিকা এবং ইসরায়েল যদি মরিয়া হয়ে হরমুজের উপরে বিশাল আক্রমণ পরিচালনা করে, এবং রাশিয়া এবং চায়না যদি বুঝতে পারে যে এই আক্রমণে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে চলে যাবে, তখন রাশিয়া এবং চায়নার কিন্তু উপায় থাকবে না। কারণ পেটে লাথি পড়লে তখন মানুষের হুঁশ থাকে না, তখন তারা ফিজিক্যালি অ্যাপিয়ার করবে। সবচেয়ে বড় কথা যেটা, সুতরাং হিসাব তখনই করেই হয়তো চলতে আসল হবে। যুদ্ধটা লেগে যেতে পারে। ইস্পার অর উস্পার, পৃথিবীর যে পৃথিবীর অবশ্যই। নিয়ন্ত্রণ কারা করবে, তখনই হয়তো এটা সিদ্ধান্ত হবে। আপনার কাছে শেষ প্রশ্ন একটু জানতে চাই, সেটা হলো যে মোস্তফা আলী খামেনি, আহ, তিনি তো নতুন করে এখন শীর্ষ নেতা হয়েছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন যে তার কথা ব্যতীত কতটা মানে ফালতুর একটা তার সীমা থাকা উচিত। সে বলেছে তার কথা ব্যতীত, তার কনসেন্ট ব্যতীত কেউ যদি ইরানের সর্বোচ্চ নেতা হয়ে বেশি দিন টিকতে পারবে না, থাকতে পারবে না। ইরান কি কোনো আমেরিকার কলোনি? যে সেটাই বলছি। ইরানের একজন গভর্নর জেনারেল হবে, সেই গভর্নর জেনারেল নিয়োগ দেবে ট্রাম্প। আর ট্রাম্প কোন হরিদাস পাল? তুমি কে? একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি কেস, তাদের ইয়েতে গভর্নমেন্ট স্ট্রাকচারেই তো সর্বোচ্চ মানুষ হলো এখানে ধর্মীয় নেতা। তো তারা এটা নিয়োগ দিবে তাদের মজলিস সুরার মাধ্যমে, বা তারা আরো যারা গভর্নমেন্টের পরিচালনার সাথে অ্যাসোসিয়েটেড আছেন ইম্পর্টেন্ট লোক, তাদের সমর্থন। এটা এক ধরনের ভোটিং সিস্টেম তো, তাই না? হুম, তাহলে তো যেদিন মারা গেছে 1 ঘন্টার মধ্যে নির্বাচন করতে পারতো, এটা একটা নির্বাচন হয়। তাহলে ট্রাম্পকে, হু ইজ ট্রাম্প টু অ্যাপয়েন্ট দ্য সুপ্রিম রিলিজিয়াস লিডার অফ ইরান? তো এইগুলো হলো ট্রাম্পের বাহুল্য কথা। লোকটা যে আসলে মানসিকভাবে অসুস্থ এটাই কিন্তু বোঝা যাচ্ছে। আপনি কি দেখছেন যুদ্ধকালীন সময় তার চেহারাটা? আমার তো ভাবনা হচ্ছে একটা জিনিস, যে এই লোকটা হঠাৎ করে মরে যাবে, হঠাৎ করে তার শারীরিক মানে ফিজিক্যাল ক্যাজুয়ালিটি হয়ে যাবে। হি আপনি ইজ বলছেন টেকিং আপনি সিরিয়াস অবাক হচ্ছেন, প্রেগনেন্সি। আমি তো অবাক হচ্ছি এই লোকটা এখনো বেঁচে আছে কিভাবে। আল্লাহ মাফ তো করুন। এইটাই মানে কথা। আর ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার উপরে গজব করবে, তার হুম, অপমৃত্যু হওয়ার না সম্ভাবনা তাকে আছে। কদিন ধরে দেখা যাচ্ছে না, এবং যে প্রিসাইজলি হ্যাঁ, আমি হামলাগুলি আমি হচ্ছে। তাকে বলি আরেকটা গোপন খবর বলে দেই। হুম, ইসরায়েলের সাধারণ নাগরিকরা অতিষ্ঠ হয়ে গেছে তার জন্য। এই লোকটা প্রায় 35 বছর যাবৎ আপনার ইয়াকে পাকে প্রকারে ইসরায়েলকে কন্ট্রোল করছে এবং একটা বিপদ সংকুল রাষ্ট্রে পরিণত করছে। এবং আমি তো ইয়ে করব না, আপনার মুসোলিনিকে কে ধরিয়ে দিয়েছিল হুম, আপনার এই সৈন্যদের কাছে, লাইট ফোর্সের কাছে? মুসোলিনির দেশের লোকরা। কারণ ইটালির লোকরা খুব টায়ার্ড হয়ে গেছিল মুসোলিনির যে একনায়কতন্ত্র, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডে কত যুদ্ধ সহ্য করা যায়। ইসরায়েলের শান্তিপ্রিয়, ইসরায়েলের ইহুদিরা কি সবাই অশান্তি চায়? শান্তিপ্রিয় মানুষ আছে না? আপনি বাচ্চা বগলে নিয়ে দৌড়াচ্ছে বলেন, যখন সাইরেনটা বাজে যে হুম। মিসাইল আসছে, বাচ্চা বগলে নিয়ে ইসরায়েলি মেয়েরা মায়েরা দৌড়াচ্ছে তার বাচ্চাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে। এটা কোনো জীবন হলো? তাই এমন হইতে পারে যে তাকে ইসরায়েলি কোনো গানম্যান তাকে মেরে ফেলতে পারে, যে তাকে এলিমিনেট করলে নিজের আমরা দেশের একটু মানুষ, শান্তি পেতাম। মুসলিম তাকে নিজের আমরা, মানুষের কাছ থেকেই তো পালানোর চেষ্টা করেছে, পালিয়ে থাকছিল অনেকদিন, শেষ পর্যন্ত পারেনি থাকতে। এখন তো বাংকারে থাকে, আপনি জানেন না? তার হুম, হেডকোয়ার্টারে একদম কাছে তো ধ্বংসাত্মক মিসাইল দিয়ে ইরান তো ধ্বংসাত্মক কাণ্ড ঘটিয়েছে। অ্যান্ড হি ইজ
আন্ডার সিরিয়াস অ্যাপ্রিহেনশন, এবং তার এখন যে লাইফস্টাইলটা আমরা যেটা শুনলাম, একজন ইন্ডিয়ান সাংবাদিক ওইখানে আছে। ইসরায়েলে তো অনেক আপনার ইয়ে থাকে, ইন্ডিয়ানরা থাকে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিও করে শুনেছি। তো সেখান থেকে একজন সাংবাদিক, সে আবার সাংবাদিকতাও করে, সে বললো যে ট্রাম্প যেটা নেতানিয়াহু সে করে মানে বাংকারের ভিতরে একটা অফিস করে নিয়েছে, তারপর হঠাৎ করে বের হয়ে জানান দেয় আমি আছি, বিভিন্ন জায়গায় ভিজিট করে, সাইরেন বাজার সাথে সাথেই তার সিক্লুডেড জায়গা চলে যায়। অত্যন্ত বাজে লোক। ইসরায়েলেও প্রাইম মিনিস্টার ছিল, অনেকে অনেক ভালো ছিলেন, মানে এরকম এক্সট্রিম ছিলেন না। যেমন ইসরায়েলের যে ফার্স্ট প্রাইম মিনিস্টার ডেভিড বেন গরিয়ান, যার নামে এয়ারপোর্টটা, যেটা তো প্রায় ধ্বংস, ডেভিড বেন গরিয়ান এয়ারপোর্ট, উনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। উনি কিন্তু এত উগ্র ছিলেন না। তারপর আপনার গোল্ডা মায়ার, উনি কিন্তু আসলে আরবরা যখন সবাই যুদ্ধ ঘোষণা করছে ইরানের মানে ইসরায়েলের বিরুদ্ধে, তখন গোল্ডা মায়ার যুদ্ধে গেছে। গোল্ডা মায়ার হ্যাড এ ভেরি গুড রিলেশন উইথ আনোয়ার সাদাত, পার্সোনাল রিলেশন, ফ্রেন্ডশিপ ছিল গোল্ডা আনোয়ার সাদাতের ওয়াইফ যে জিহান সাদাতের সঙ্গে। জিহান সাদাত হাইলি এডুকেটেড মহিলা, প্রফেসর, আমেরিকাতে অধ্যাপনা করছে, আলজার ইউনিভার্সিটিতে পড়াইছে, এবং গোল্ডা মায়ারের ভালো বান্ধবী। এবং সেই জায়গায় কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই লোকটা, এই নেতানিয়াহু, হি ইজ ক্রুয়েল, ব্রুটাল লাইক এনিথিং, and I think that the peace-loving people of Israel should eliminate him as soon as possible to save themselves. Thank you.